তো স্বাধীনতার মাসে এখনো অব্দি যেটা নিয়ে কোনোদিনও কেউ কাজ করেনি সেটা হচ্ছে বিপ্লবীদের পছন্দের রান্নাবান্না। আচ্ছা। সেটা নিয়ে গত 2 মাস ধরে পড়াশোনা করেছি এবং সেখানে তোমার বাঘা যতীনের প্রিয় রেসিপি, চিত্তরঞ্জন দাসের প্রিয় রেসিপি, তারপর তোমার বিধিলতা ওয়াদ্দেদারের প্রিয় রেসিপি, তিতিমিরের প্রিয় রেসিপি, এই রান্নাগুলো নিয়ে আমরা কাজ করছি। মিষ্টিটা তোমার শক্ত চিনির মোড়কে বিপ্লবীদের চিঠি আদান প্রদান হতো, তো ডেজার্টে আমরা সেই মিষ্টিটা রেখেছি এবং ভীষণভাবে মানে মানুষের সঙ্গে আমাদের রেস্টুরেন্টটা কানেক্টেড, এগুলো নিয়ে আমরা কাজ করি। সেই সময় কিন্তু কোনো মানে সেই রান্নাগুলোর সময় কিন্তু কোনো শেফ বা এই ধরনের ব্যাপার ছিল না। ঘটনা প্রচুর হয়েছে। একজন বেশ এজেড ভদ্রলোক এসেছিলেন, উনি আমাদের লাউ পাতা বাটা সেটা নিয়ে ওনার পিসির হাতে রান্নার কথা বলছেন। এরকম হয়েছে, তার চোখে জল এসে গেছে। বয়স্ক মানুষদের ভালোবাসা আমরা প্রচুর পাই। নমস্কার, আমি চিনির সাথে চায়ের আড্ডার আরো একটা স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন রয়েছেন যিনি এপার বাংলার রান্না এবং ওপার বাংলার রান্না দুটো রান্নাকে এক ছাদের তলায় এনে তার নতুন ভেঞ্চার যেটা হচ্ছে পার্বণী। আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে রয়েছে পার্বণীর ওনার স্বাগতা দাশগুপ্ত। স্বাগতাদি, কেমন আছো? খুব ভালো আছি, চলে যাচ্ছে। কেমন চলছে লাইফ, কেমন চলছে? একদম অন্যরকম, নতুন একদম নতুন ভেঞ্চার, হ্যাঁ। নতুন ভাবে শুরু। এবার বলতে পারো এটা মানে হঠাৎ করে ডিসিশন নিয়ে একটা নতুন কিছু করা। তো এমনিতে মানে আমরা অবিভক্ত বাংলার রান্নাটা নিয়ে খুব একটা কাজকর্ম হয়নি, তো সেই নিয়ে মানে আমি মাঝখানে 2 মাসে একটা ব্রেকে ছিলাম। সেখানে প্রচুর পড়াশোনা করেছি যে মানে বাংলায় এমন এমন রন্ধনশিল্পী রান্না রয়েছে, তাদের বইগুলো স্ক্রিপ্টেড, অথচ বাংলায় সেভাবে কাজ হয়নি সেগুলো নিয়ে। তো সেই রকম প্রচুর বই পড়া, লীলা মজুমদার থেকে শুরু করে, প্রজ্ঞা সুন্দরী দেবী থেকে শুরু করে, রেণুকা দেবী চৌধুরানী থেকে শুরু করে, এদের বইগুলো পড়ে সেই রান্নাগুলোকে রিক্রিয়েট করছি একটা নতুন রেস্টুরেন্ট, সেটার নামই পার্বণী। আচ্ছা, এই পার্বণী নামের গল্পটা জানতে চাইবো একটু। পার্বণী নামের গল্প হচ্ছে, যখন আমি মানে ভাবলাম যে আরেকটা বাঙালি রেস্টুরেন্টের সঙ্গে মানে বাঙালি রেস্টুরেন্ট করতে শুরু করব, মানে আমার ফার্স্ট প্রজেক্ট কিন্তু হাজিরে দাওয়াত সেখান থেকে করা। আমাদের প্ল্যান ছিল প্রথমে হাজিরে দাওয়াতটা লঞ্চ করার, কিন্তু রানীকুঠির মোড়ে যখন কাজ শুরু হলো আমাদের প্রত্যেকজন মানুষ এসে বলা শুরু করেছে এই এরিয়াতে কোনো বাঙালি রেস্টুরেন্ট নেই, আপনি বাঙালি রেস্টুরেন্ট একটা কিছু করুন। তখনই আমরা আরেকটা ফ্লোর নিলাম এবং মানে হাজিরা দাওয়াতের কাজ এখনো চলছে। আমরা পার্বণী আগে শুরু করে দিয়েছি এবং যখন বাঙালি রেস্টুরেন্টের কথা হলো তখনই বিভিন্ন পার্বণ ধরার একটা বিষয় হলো যে বিভিন্ন পার্বণ নিয়ে আমরা কাজ করতে পারি। সেখান থেকেই নামটা পার্বণী, কারণ বাংলায় পার্বণের কোনো অন্ত নেই। প্রত্যেক দিন একটা করে নতুন ফেস্টিভ্যাল আছে, যদি তুমি সেরকম ভাবে দেখতে যাও। তো সেই ফেস্টিভ্যালের খাওয়া দাওয়াগুলো আগেকার দিনে কি হতো না হতো, সেই ইতিহাসটাই মানুষের কাছে ধরার একটা চেষ্টা করছি। একদম। এই যে তুমি বললে মানে পার্বণের কথা, তো বাঙালির উৎসব তো লেগেই থাকে, তো এই উৎসবটাকে মাথায় রেখে তোমার রেস্টুরেন্ট মানে কিভাবে মেনু সিলেক্ট করে বা কিভাবে ডেকোরেশন, যেটাই বলো মানে সমস্তটা তো সামঞ্জস্য রেখে তৈরি করতে হয়, তো কি কি মাথায় রেখে এটা করতে হয়? প্রথম কথা হচ্ছে অনেক আগে থেকে প্ল্যান করি আমরা যে মানে আপকামিং কি কি ইভেন্টস আছে। যেমন কিছুদিন আগে আমরা তো যখন শুরু করলাম তারপর জামাই ষষ্ঠীটা পেয়েছি, পয়লা বৈশাখ তার আগে অলরেডি বেরিয়ে গেছে, তো জামাই ষষ্ঠী থেকে আমরা স্টার্ট করেছি। এবার তারপরে আপকামিং কি কি ইভেন্টস আসছে, যেমন এই সামনে 15th অগস্ট আসছে, সেখানেও পার্বণী একদম আলাদা কিছু একটা চিন্তা ভাবনা করেছে। আমি রিভিল করছি না, মেনু লঞ্চ আমরা জাস্ট আগের দিনই করি। আর মেনুটার মধ্যে অবশ্যই চমক থাকে, মানে এমন কিছু জিনিস মানুষের সামনে নিয়ে আসতে চাই যেগুলো নিয়ে আগে খুব একটা নাড়াচাড়া হয়নি। তো সেরকম ভাবেই প্রত্যেকটা পার্বণ নিয়ে, তারপর তো পুজোর মেনু লঞ্চ, পুজো আসছে সামনে। একদম একদম। তো তোমার রেস্টুরেন্টের মূল ইউএসপি কি? আমাদের ওইটাই হচ্ছে ইউএসপি, যে রান্নাগুলো নিয়ে মানুষ এখনো অবধি কাজ করেনি। যেমন আমি তোমাকে যদি এক্সাম্পল আমাকে বলতে বলো, যেমন দ্বারকানাথ মতিহার বলে একটি ডিশ আছে, এটা হচ্ছে প্রজ্ঞা সুন্দরী দেবীর বানানো একটি রেসিপি। তিনি তার পিতামহ দ্বারকানাথ ঠাকুর তার উদ্দেশ্যে মানে তাকে উৎসর্গ করে বানিয়েছেন। সেই খাবারটি আমার রেস্টুরেন্টে পাওয়া যায়, রামমোহন দোলমা পোলাও। এটা হচ্ছে রামমোহন রায়, তাকে নিয়ে একটা উৎসর্গ করে প্রজ্ঞা সুন্দরী দেবীর একটা রেসিপি। এরকম মানে ইলিশ আমৃত, রেণুকা দেবী চৌধুরানী, উনি হচ্ছেন ওপার বাংলার একজন জমিদার গিন্নি। তো
তার একটা বই আমরা পেয়েছি এবং সেই বইয়ে পড়ে আমি মানে তার একনিষ্ঠ ভক্ত বলতে পারো। এত রান্না, এত এক্সপেরিমেন্ট ওই সময় মানুষজন করে গেছেন, যেগুলো নিয়ে আমরা খুব একটা ঘাটাঘাটি এর আগে হয়তো করিনি। আমি ওই জিনিসটাকেই প্রত্যেকটা বাঙালির সামনে তুলে ধরার চেষ্টা করছি। মানে শুধু খাওয়া নয়, খাবারের সাথে একটা স্টোরিও এক একটা রয়েছে। স্টোরি, প্রত্যেকটা আমাদের মেনু কার্ড যদি তুমি দেখো, হুম, হুম। আমরা ক্রেডিট দিয়েছি যে কোনটা কার মেনু, মানে লীলা মজুমদারের মেনুর নিচে লেখা আছে এটি ওনার বই থেকে নেওয়া। এবং যারা গল্প শুনতে চান তার টেবিলে গিয়ে সেই গল্পটা শুনিয়ে আসি। বাহ। এবং ভীষণভাবে মানে মানুষের সঙ্গে আমাদের রেস্টুরেন্টটা কানেক্টেড। হুম, আমরা যাই, মানুষের সঙ্গে কথা বলি, তাদের অভিজ্ঞতার কথা জানতে চাই, হুম। এবং যারা গল্পটা শুনতে চায় তাদেরকে সেই গল্প শোনানো হয়। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে ওপার বাংলার রান্না মানে একটু ঝাল ঝাল হয়, হুম। আর এপার বাংলা মানে একটু মিষ্টি। হুম। এই দুটো জিনিসকে ব্যালেন্স করে মানে তুমি যখন কাস্টমারদের সার্ভ করো, হুম। সেটা কতটা চ্যালেঞ্জিং হয়? চ্যালেঞ্জিং তো হয়, কিন্তু আমরা প্রথম কথা খুব ক্লিয়ারলি বলে দিই যে কোন রান্নাটা কিরকম। মানে এরকম হতে পারে নামটা দেখে পছন্দ হলো, অর্ডার করে ফেললেন, তার টেস্ট বাডে হয়তো সেটা পছন্দ হচ্ছে না, সেরকমও তো হতে এক্স্যাক্টলি, পারে হ্যাঁ, গল্পটা। হ্যাঁ, হ্যাঁ। তো সেজন্য যখন আমাদের মানে যারা ওয়েটার যারা আছে আর কি, তারা মানে খুব ভালোভাবে ট্রেন্ড, তারা প্রথমে জিজ্ঞেস করে নেয় যে কোনো মানে কি ধরনের খাবার এটা, সেটা নিয়ে এক্সপ্লেন করে নেয়। তারপর যদি মনে হচ্ছে যে হ্যাঁ কেউ ঝাল খেতে খুব পছন্দ করেন, আবার মানে তার মানে সেই টেবিলেই হয়তো অন্য একজন ঝাল পছন্দ করেন না, এরকমও তো হয়। তো পুরো ব্যাপারটাকেই এক্সপ্লেন করে পুরো দিয়ে দেওয়া হচ্ছে, এবং আমরা চেষ্টা করি জিনিসটা মডারেট রাখার, মানে খুব স্পাইসি বা খুব মিষ্টি দুটোর মাঝামাঝি একটা করে, যাতে সবার টেস্ট বাডে ব্যাপারটা যায় এক্স্যাক্টলি। সেরকম আচ্ছা, করে। এই যে তুমি বললে ওয়েটারের কথা, আমি তোমার কিছু ভিডিও দেখেছি যেখানে প্রচুর মহিলা কাজ করেন। একদম তো তোমার এই জিনিসটা মাথায় কিভাবে এলো যে ঘরোয়া মানে ঘরের যারা মহিলা তাদেরকে দিয়ে এই কাজটা করানো যেতে পারে? একদমই, দেখো মানে যে রান্নাগুলো নিয়ে আমরা কাজ করি, সেই সময় কিন্তু কোনো মানে সেই রান্নাগুলোর সময় কিন্তু কোনো শেফ বা এই ধরনের ব্যাপার ছিল না, আমাদের সঙ্গে শেফ যুক্ত। তারা পুরো বিষয়টাকে মানে কিভাবে কতটা দক্ষতার সঙ্গে করা যায় সেই গাইডেন্সটা তাদের থেকে পাওয়া যায়। কিন্তু আমাদের বেসিক যারা রান্না করছে তারা ঘরোয়া মহিলা, আমরা চেষ্টা করি প্রত্যন্ত গ্রামের থেকে আনার, একদমই ঘরোয়া, যতটা ঘরোয়া হওয়া যায়। এবং তাদেরকে আমি নিজে বই পড়ে তাদের বলি যে এই রান্নাটা এরম এরকম করে হবে, এবং সেই রান্নাটার মধ্যে যে দক্ষতা বা নিপুণতার দরকার হয়, যে প্রিসিশনের দরকার হয়, সেইটা শেফ তার মধ্যে দিচ্ছে। আর রান্নাটা কিন্তু করছেন আমাদের পুরো মহিলা বাহিনী আর কি। কখনো শিলে বেটে, কখনো আগুনে আঁচে পুড়িয়ে, কখনো তোমার নারকেল কোড়ানো, বা ধরো একটা জিনিস ঘষে রান্না করা। এমনকি আমাদের অনেক রান্নাতে যে হলুদের ব্যবহারটা হয়, হলুদটাকে আমরা শিলে বেটে ব্যবহার করি, মানে পাউডার না দিয়ে। আচ্ছা, মানে যতটা ওই সময়কার রান্নাটাকে হ্যাঁ নিয়ে আসা যায় আমরা সেটাই চেষ্টা হ্যাঁ, করছি। আমি ইনফ্যাক্ট তোমাকে জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম যে বাটা মশলার একটা আলাদাই টেস্ট হয়, বা হুম, ওপার বাংলার মানুষ একদম। আগেকার দিনে বাটা মশলা, তখন তো মিক্সি ছিল না, তো একদম। তোমরা সেটাকে কিভাবে মেনটেন করো? একদমই যেটা আমাদের শিলে বাটা রসুন মুরগি আছে, আমরা যে বই থেকে পেয়েছি, প্রজ্ঞা সুন্দরী দেবীর বই থেকে, সেটা শিলে বেটেই হয়। যেটা ভাতে আছে, মানে আগেকার দিনের তো একটা কনসেপ্ট ছিল ভাতে আর ভাপে, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আচ্ছা ভাতে মানে হচ্ছে এটা ভাতেই সেদ্ধ হচ্ছে, আচ্ছা তারপর সেইটাকে তুলে বিভিন্ন প্রসেস করা হচ্ছে, সেটার জন্য আমরা ভাতেই করি, ভাতের মধ্যেই সেটা বয়েল করা হয়। আচ্ছা। আবার যে রান্নাটা যেরকম ভাবে পড়ে এসছি, যেমন একটা পটল পোড়া ভর্তা আছে, সেটা পটলকে আগুনে পুড়িয়ে সেটাই আমরা করছি। যেমন দ্বারকানাথ মতিহারে মুগ ডালের একটা ছোট বল মানে একটা দানার একটা প্রভাব আছে, সেটাও আমরা করছি। যেখানে নারকেল কোড়ানোর দরকার সেটাও করছি। একদমই সেই রান্নাটাকে ধরার চেষ্টা। আচ্ছা, পার্বণীর মেনুতে এপার বাংলার কোন কোন রান্না আর ওপার বাংলার কোন কোন পদ মানে সব থেকে বেশি জনপ্রিয়? জনপ্রিয় বলতে গেলে পুরো মেনু কার্ডেরই সবকিছুরই অর্ডার বেরোয়, ঠিক আছে। এইবার যেটা লোকজন খুব পছন্দ করেছে এই কদিনে, যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কচি পুঁই পাতার বড়া একটা আছে, আচ্ছা, যেটা লীলা মজুমদারের রেসিপি। তো সেইটা খুব জনপ্রিয় হয়েছে। শিলে বাটা রসুন মুরগি খুব জনপ্রিয় হয়েছে। মাংসের হাঁড়ি কাবাব রেণুকা দেবী চৌধুরানীর রেসিপি। তারপর দ্বারকানাথ মতিহার প্রজ্ঞা সুন্দরী দেবীর রেসিপি। তো এই রান্নাগুলো লোকজন খুব পছন্দ করছে। পাঠার বাংলা একটা আছে, পূর্ণিমা দেবীর রেসিপি। এগুলো ভীষণ জনপ্রিয়। আর বিভিন্ন পোলাও হয় আমাদের, যেমন রামমোহন দোলমা পোলাও একটা আছে। ভাত ও মাংসের উল্লাস, এটা মাটন দিয়ে ডিম টিম দিয়ে একটা হচ্ছে, রেণুকা দেবী চৌধুরানীর রেসিপি। এগুলো মানুষ ভীষণ পছন্দ করছে। আচ্ছা
আচ্ছা, এখনকার দিনে তো সবাই ফিউশন ফুড এগুলোকে বেশি আর কি নিচ্ছে, মানে বেশি ইন্টারেস্টেড। সেখানে দাঁড়িয়ে ঠাকুমা দিদিমার আমলের রান্নাকে তুমি যখন সবার কাছে প্রেজেন্ট করছো, সেখান থেকে কিরকম ফিডব্যাক পাচ্ছ? ফিডব্যাক ভীষণই ভালো। এই রান্নাগুলো তো হারিয়ে যাচ্ছে। ধরো আমরা Exactly. হচ্ছি শেষ জেনারেশন যারা এটাকে ধরে রাখছি। হুম, এর পরে আস্তে আস্তে তো এই রান্নাগুলো নিয়ে কাজ আদৌ কতটা হবে হুম, সেটার হুম, একটা বিষয়। ফিউশন ফুড নিয়ে আমি কাজ করি, হাজিরে হুম, সম্পূর্ণ ফিউশন ফুড নিয়েই কাজ হয়। হুম, কিন্তু এই যে বয়স্ক মানুষগুলো, তাদের পছন্দেরও তো কিছু একটা রান্না আছে, তাদেরকে নিয়ে তো কাউকে কাজ করতে হবে। একদম। আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট যারা আসেন তাদের বয়স 45 থেকে 80 85 অব্দি আমরা পেয়েছি। হুম, এবং তারা ভীষণভাবে মানে পছন্দ করছেন। তারা যাওয়ার সময় বলে যাচ্ছে তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি যে এইভাবে চলো তুমি। হুম, হুম, মানে সেই রান্নাগুলো তারা তাদের নাতি নাতনিদেরকে গল্প করছে, দেখ এইটা আমাদের সময় হতো, এখন আবার এখানে ফিরে আসছে। হুম, হুম, তো এইটা তো মানুষের কাছে মানে খুব সমাদর পেয়েছে। একদম। ইনফ্যাক্ট আমি তোমাকেও দেখি যে তুমি একটু পুরোনো দিন নিয়ে বেশি ঘাটাঘাটি করো, একদম ইনফ্যাক্ট তোমার ফ্যাশনেও সেটা বোঝা যায়। একদম একদম। তো এই জিনিসটা কিভাবে এলো, মানে এটা কি ছোট থেকেই ছিল নাকি? হ্যাঁ, ছোট থেকে খানিকটা ছিল। পুরনো নিয়ে ঘাটাঘাটি করতে খুব ভালো লাগে। মানে হুম, যেমন ধরো ওই আমরা জয়েন্ট ফ্যামিলি, আমার ছোটবেলাটাই ওই ট্রাঙ্ক পেলে সেইটার হুম, মধ্যে হুম, কি কি আছে মানে একটা মানে ট্রাঙ্ক ঘাটতে আমি ছোটবেলা থেকেই ভীষণ ভালোবাসি। আর বড় হয়ে যখন এই শাড়ি টাড়ি পরা শুরু করলাম, হুম, এমনিতেই ধরো আমাদের জেনারেশন যেটা সেটা তো ওই দিদিদের জামা কাপড় পরা টরা সেই ব্যাপারগুলো হ্যাঁ, চলতো, যেটা এখন খুব একটা নেই। মানে আমার দিদির জামা কাপড় পরে আমি বড় হয়েছি, এই হুম, ব্যাপারগুলো চলতো। বড় হওয়ার পর দেখলাম যে এই যে দিদা ঠাকুমা আমার মাসি মা সবারই কিছু শাড়ি আছে যেগুলো আলমারিতে হয়তো একবার দুবার পরে রাখা থাকে। হুম, সেইগুলোকে মানে একবার করে যদি পরা যায় হুম, তাহলে তো প্রথম কথা তার মধ্যে একটা ভালোবাসা আশীর্বাদ জড়িয়েই থাকে। আর একদম। দ্বিতীয় কথা হচ্ছে সেই সময় ফ্যাশনটা কি ছিল হুম, হুম, সেইটাকে নিয়ে একটু নাড়াচাড়া করা করা যায়। যায়, তো আমি হ্যাঁ। নতুন শাড়ি যে খুব কিনে পরি তা না, মানে হুম, পরি না একদম সেটা বলাটা ভুল হবে। হুম, আজকেও যেমন যেটা পরেছি এটা দিদার শাড়ি। মানে আচ্ছা, আমি এইসব মানে মানুষজনের থেকে চেয়ে তাদের আলমারি ঘেটে বের করে নিয়ে এসে পরে মানে এটা তো ওদেরও ভালো লাগে যে কোথাও একটা গিয়ে একদম। তাদের শাড়িটাকে কোথাও একটা, মানে আমি যখন ভিডিও বানাই হুম, আমি চেষ্টা করি কারোর একটা পুরোনো শাড়ি নিয়ে কাজ করা কাজ মানে করে পরার আর কি। পড়ার। আচ্ছা, মহিলাদের স্বনির্ভরতা এটা নিয়ে তুমি একটু বেশি ফোকাস থাকো, আমি ভীষণ দেখেছি। ভীষণ তো ভাবে। কি মনে হয় এটা নিয়ে আমি কতটা নিজে ইম্পর্টেন্ট? তো মহিলা, মানে সেখানে গিয়ে আমি বুঝি যে স্বনির্ভর হওয়াটা ভীষণ জরুরি। হুম, এবং আমি যাদেরকে মানে মানে যাদের রান্না নিয়ে কাজ করছি, যারা আমার সঙ্গে যুক্ত, হুম, সেই হুম, প্রত্যেকটা পরিবার চলছে আমার সঙ্গে জড়িত হয়ে, মানে এটা আমার মানে খুব ভালো লাগার একটা বিষয়। হুম, এবং প্রচুর মহিলা আমাদের হাত ধরে স্বনির্ভর হচ্ছেন। আমরা একটা এনজিওর সঙ্গেও যুক্ত। সেখান থেকেও বাচ্চা বাচ্চা মানে সেই এনজিও এমন মানুষদের নিয়ে কাজ করে যাদের হুম, শৈশব একটু অন্যরকম। অন্যরকম। তো তাদেরকে নিয়ে এসে গ্রুম করে সেই বাচ্চারা আমাদের এখানে মানে ওয়েটারের ট্রেনিং নেয়, হ্যান্ডস অন ট্রেনিং আমরা দিই। এবং আচ্ছা, সেখান থেকে তারা ভবিষ্যতে অনেক সময় 5 স্টারেও কাজ পেয়েছে। হুম, হুম, এটা হাজিরের সময় থেকেই আমার শুরু করা এবং এখন পার্বণীতে বিষয়টা কন্টিনিউড হচ্ছে। আর আচ্ছা, প্রত্যন্ত গ্রামের মহিলা যারা মানে তারা নিজেরাই বলে যে আমাদের আগে হয়তো একটা লোন ছিল, সেই লোনটা আমি নিজের টাকায় নিজে শোধ করছি। হুম, এগুলো হুম, আমাদের বিশাল পাওনা, এগুলো খুব ভালো লাগে। একদমই তাই। আচ্ছা, আইটি প্রোফাইল, মানে তুমি আইটি তে জব করতে, সেখান হুম, থেকে পারবনি, হুম। এটার জার্নিটা একটু শুনতে চাইবো। আমি তো 12 বছর আইটিতে চাকরি করেছি। হুম, তারপরে মানে দুটো নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে যুক্ত ছিলাম। হুম, হুম, তারপর যখন হাজির নিয়ে প্রথম প্ল্যান করি, আমার সবার প্রথম মানে প্রজেক্ট হচ্ছে গো গ্রিলস। আমার মায়ের একটা বুটিক ছিল, হুম, সেইটার সামনে একটা ছোট ভ্যান। কারণ হুম, আমার কাছে তখন কিছুই ছিল না, কিন্তু খাবার নিয়ে নাড়াচাড়া করতে আমার ভালো লাগতো। আমার কুকিং অ্যাওয়ার্ডস আছে অনেকগুলো, ওই সময় কুকিং কম্পিটিশনে যেতাম। হুম, তো ওই করতে করতে মনে হলো যে একটা যদি কিছু করা যায়, তো গো গ্রিলস থেকে আমার কাজ শুরু। এবং তারপরে হাজির কলকাতা হচ্ছে আমার প্রথম যে ব্রাঞ্চ, সেটা হচ্ছে আমার নিজের বাড়িরই মানে আমার মায়ের যে বাড়িটি আছে তার দোতলায় আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আচ্ছা, আমরা সাজিয়ে নিয়ে হাজির শুরু করেছিলাম। সেটা ছিল আচ্ছা, কলকাতার প্রথম ফার্স্ট প্রাইভেট ডাইনিং আর কি, হোম বেসড প্রাইভেট ডাইনিং। আচ্ছা, সেখানে আলাদা আলাদা রুমের মধ্যে আলাদা ডেকোরেশন করে বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশন, সেই কনসেপ্টটা কলকাতায় তখনও আসেনি, এখন হুম, হয়তো অনেকে করছেন। কিন্তু এটা আমি 10 বছর আগের কথা বলছি, হাজির আমার 10 বছর আগের প্রজেক্ট। তো সেখান থেকে হাজিরটা যখন মোটামুটি রানিং স্টেটে, তখন আমি দুম করে ডিসিশন নিয়ে চাকরিটা ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিয়েছি যেদিন আমি রেজিগনেশন দিয়েছি, তার পরদিন থেকে কোভিড এবং লকডাউন, ওরে বাবা। মানে এবং রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ। তো হুম, সেই সময় আমার অলরেডি টিম তৈরি। তো আমি তো সেই টিমটাকে ছেড়ে দিতে পারি না, তারা আমার ভরসায় রয়েছে। হুম, আমার কাছে 12 জনের টিম ছিল সেই সময়। তো
তো সেই সময় আমি কিন্তু ব্যবসা বন্ধ না করিয়ে ওই কোভিড মিল চালু করে সেই সময় আমি তাদেরকে মানে চাকরিতে রেখে আমি নিজেও চালাতাম ওইভাবে। ওই সময়টা খুব স্ট্রাগল, মানে ওই 2 বছর ভীষণ স্ট্রাগল পিরিয়ড কাটিয়েছি। তারপর ধীরে ধীরে মানে হাজির একটু একটু করে বড় হলো, তারপরে তো রেস্টুরেন্ট আস্তে আস্তে আমি শুরু করলাম। সেখান থেকে এক্সপিরিয়েন্স গেইন করে করে পারবো নি। এবং আমার বলতে ভালো লাগে যে আমার সঙ্গে এখন যে প্রধান শেফ, যে মেন শেফ যে জড়িত, তিনি কিন্তু আমার সেই গো গ্রিলসের সময়কার। তিনি আমার সঙ্গে গত 10 বছর ধরে কাজ করছেন। মানে সেই আচ্ছা। টিমটাই আমি এখনো রিটেন করে, হ্যাঁ নতুন অনেকে যোগ হয়েছে সেটাও ঠিক, আবার অনেকে ছেড়ে বেরিয়ে গেছে সেটাও ঠিক, কিন্তু বেসিক টিমটা মানে মেন পিলার্স যারা তারা কিন্তু রয়েছে, তারা আজ অব্দি ছেড়ে যায়নি, তারা কন্টিনিউ করছে এবং আশা করছি আমি যতদিন এটা চালাবো তারা থাকবে। একদমই তাই। তো কোনো খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে কখনো? খারাপ অভিজ্ঞতা তো হয় অনেক কিছু, কিন্তু ঝেড়ে ফেলে দিতে হয়, না হলে এগোবো কি করে। একদম। হ্যাঁ, ব্যাড এক্সপিরিয়েন্সেস আছে, খারাপ লাগা আছে অনেক। সেই এক্সপিরিয়েন্স বলতে গেলে তো অনেক কিছু হয়ে যায়, সেগুলো পাবলিকলি খুব একটা বলতে চাই না, কিন্তু ঠিক আছে, সেগুলোকে সরিয়ে যদি ওভারকাম না করতে পারলাম তাহলে আর কিসের জীবন। একদম। আমি কোনো জিনিস করে ধরে রাখি না, হুম, আমার হুম। উপর কোনো আঘাত আসলে আমি সেটা জাস্ট সরিয়ে দিয়ে ওভারকাম করে নতুন কিছু করে ফেলি। আর নতুন কিছু করাতেই সৃষ্টির আনন্দটা তো সবার উপরে। ওপরে একদম। আচ্ছা, এই যে এপার বাংলা ওপার বাংলায় রান্নার যে একটা তোমার মেন যেটা, সেখানে একটা কাটিং এবং কিছু মশলার ব্যবহার হয়। তো এই ইনগ্রিডিয়েন্টস গুলো কিভাবে তুমি পাও, কোথা থেকে পাও? এই ইনগ্রিডিয়েন্টস গুলো, কিছু ইনগ্রিডিয়েন্টস আমি মানে একদম প্রত্যন্ত গ্রাম থেকে জোগাড় করি। মানে সেখানে সেই জিনিসগুলো চাষ হয়, আমাদের সঙ্গে যারা যুক্ত তারা অনেকেই গ্রাম থেকে আসেন এবং তারা অনেকটা হেল্প করে জোগাড় করতে। এবং মার্কেটে যেতে যেতে যেমন আমাদের সর্ষে ফুলটা ভীষণ লাগে, এবার সেইটাও মানে অত বালকে সর্ষে ফুল যখন বাজারে যাও দেখবে যে কতটুকু পাওয়া যায়, সেইখানে থেকে সর্ষে ক্ষেত জোগাড় করে সেখান থেকে প্রকিওর করা। এইভাবে মানে এখন যেমন অনেক চাষিরা ডাইরেক্টলি আমাদের সঙ্গে কানেক্টেড। একটি মেয়ে আছে সুধা বলে, সে নিজে মানে চাষির বাড়ির মেয়ে আর কি বলতে পারো, ও নিজেকে এইভাবেই বলে। মানে আমি জানি না কথাটা হয়তো ব্যাক সাউন্ড করলো বা কিছু, মানে একজন চাষির মেয়ে আর কি। তো সুধা প্রচুর হেল্প করে এই বিষয়টাতে, যে কিভাবে কি নিয়ে আসা যায় না। আচ্ছা, তোমার যে দেশ বিভক্তের আগে যে রান্নাটা, সেটা নিয়ে তুমি মূলত কাজ করে থাকো। এই কনসেপ্টটা মানে এইভাবে তো কেউ ভাবেনি আগে। না, হ্যাঁ, সবাই এপার বাংলা ওপার বাংলা নিয়ে অনেকেই কাজ করে, পুরোনো দিনের রান্না এই কনসেপ্টটা মানে ঠাকুমা দিদিমাদের আমলের রান্না খুব একটা কেউ ভাবেনি। তুমি ভাবলে কেন? আমার এতে নেশা আছে একটা। মানে প্রথম কথা, ছোটবেলা থেকে একটা বই পড়ার নেশা আছে। এবং আমি ওই মাঝে 2 মাস আমি সম্পূর্ণ একটা গ্যাপ, মানে কিচ্ছু করিনি, আমি খালি পড়াশুনো করেছি। তো তাতে আমি দেখেছি যে প্রচুর মানুষ প্রচুর কিছু লিখে গেছে যেগুলো নিয়ে কাজ হয় না। এবার সেটা নিয়ে কাউকে তো কাজ করতে হবে। আমি কখনোই একটা এরকম রেস্টুরেন্ট করতে চাই না যেখানে আর 5টা বাঙালি রেস্টুরেন্টের মতো খাবার বিক্রি হবে। এটা আমার প্রথম থেকেই, যখন কম্পিটিশনে গেছিলাম তখনও কিছু একটা ইউনিক করতাম। সবসময় একটু ইউনিক করতে ভালোবাসি, কারণ নাহলে আমি নিজে বোর হয়ে যাই। এবার মেনুটাও সেখানে চেঞ্জ হতে থাকে। পার্বণীর মেনুতে তো ম্যাক্সিমামটাই হারিয়ে যাওয়া রেসিপি, যেমন আজকালকার মানুষরা করে কেউ ওই বাটা ভাপা এগুলো বাড়িতে বানিয়ে খুব একটা খেতে চায় না। কুড়ে থেকেও বড় কথা, মানুষের সময়ের অভাব। সময়ের অভাব। তো পার্বণীর মেনুতে এরকম কি কি আছে যেগুলো গেলেই মানুষের মানে একদম জিভে জল আনা রেসিপি? সেটা তো বলতে গেলে পুরো মেনুটাই তাই। হ্যাঁ। আর প্রত্যেকটা সেগমেন্টেই প্রচুর নতুনত্ব জিনিস রয়েছে। যেমন ঝুরিয়া বলে একটি রেসিপি আছে, প্রজ্ঞা সুন্দরী দেবীর রেসিপি আর কি। সেখানে তোমার মুগ ডাল মুসুর ডালের বড়ি নিয়ে কাজ করা হয়েছে। আচ্ছা। তারপর তোমার আমরা আরেকটা যেটা করি, মানে এই রেসিপিগুলোর সঙ্গেও আমার মায়ের ঠাকুমার কিছু ছাঁচ আছে, তো উনি নিজে হাতে কাটতেন। তো তো আমার আজকে নিয়ে আসা উচিত ছিল, আমি একদম ভুলে গেছি। তো ওই তুষের আগুনে পুড়িয়ে ওটাকে কালো করা হতো, সেই ছাঁচের মিষ্টি আমরা ওখানে সার্ভ করি। ধরো কবি সম্বর্ধনা বরফি, এটা হচ্ছে প্রজ্ঞা সুন্দরী দেবীর একটা রেসিপি, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 50তম জন্মদিন যখন হয়েছিল তখন প্রজ্ঞা সুন্দরী দেবী বানিয়েছিলেন। এবার সেই মানে সন্দেশের রেসিপিটা সেটা, কিন্তু ছাঁচটা আমি ইউজ করছি আমার মায়ের ঠাকুমার ছাঁচ। মানে আমি 4th জেনারেশন, যার কাছে আমি বললাম আমি ট্রাঙ্ক ঘাটতে ভালোবাসতাম ছোটবেলায়, সেখান থেকেই নেওয়া বিষয়গুলো। তো এই জিনিসগুলো না লোকের মনে খুব ভালোভাবে জায়গা করে নিয়েছে। তারপর ধরো একটা মাংসের হোসিনী কারি আছে, একটা আছে মাংসের গেলাসি, এটা একদম ওপার বাংলার রেসিপি এবং বহু পুরনো রেসিপি। সেখানে যেভাবে লঙ্কা বেটে শিলে রান্না করা হতো আমরা এক্স্যাক্টলি ওইভাবে করছি। তো এইগুলো মানুষের ভালোবাসা ভীষণ পেয়েছে।
আচ্ছা, লোকেশন সিলেক্ট করা মানে কোনো রেস্টুরেন্টের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট? আমার মনে হয় কনসেপ্ট ম্যাটার করে খুব বেশি। কনসেপ্ট যদি ভালো থাকে যে কোনো লোকেশনে হতে পারে, তবে অবভিয়াসলি এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই, লোকেশনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আজকে ধরো একটা আমাদের রানীকুঠির মোড়ে যেখানে রেস্টুরেন্টটা তৈরি হয়েছে, রানীকুঠির এক্স্যাক্টলি মোড়ে, মানে তার কোনো মানে সে একটা বিজ্ঞাপন আছে না, এক পা ডান দিকেও নয় এক পা বাদিকেও নয়, এক্স্যাক্টলি ওই লোকেশন আমাদের। তো সেখানে একটা ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট তোমার অলওয়েজ হতে থাকে, মানুষ আসছে দেখছে দেখছে জানছে। আর যখন এই ব্যাপারটা তোমার একটু অফবিট লোকেশন, একটু অফস্কার্টসে হয়ে যাচ্ছে, সেই সময় তাকে বিভিন্ন প্রমোশন জানতে হবে, এবং এই প্রমোশন বিষয়টাতেও জানাটাও ভীষণ জরুরি যে আমি কিভাবে প্রমোট করব। এবার এই বিষয়গুলো নিয়ে ধরো স্টাডি করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। আমি 10 বছর ধরে ঘেটে ঘেটে আমার নাগেরবাজার যে ব্রাঞ্চ, হাজিরের কেষ্টপুরের ব্রাঞ্চ, এগুলো ভীষণই ভেতরে, কিন্তু তাও আমরা সেখান থেকে আজ অব্দি 10 বছর ধরে চালাচ্ছি। মানে কনসেপ্ট আলাদা থাকলে মানুষ আসবেই, এবং এবার প্রমিনেন্ট লোকেশন হলে সেটা একটা উপরি পাওনা, সেক্ষেত্রে অনেক সুবিধা, অনেক রকমের সুবিধা তো আছেই। সোশ্যাল মিডিয়া কতটা হেল্প করে এই ক্ষেত্রে কি মনে হয় ভীষণ তোমার? ভাবে, মানে আজকালকার দিনে তো সোশ্যাল মিডিয়া ছাড়া ভাবা যায় না। সোশ্যাল মিডিয়ার জন্য আজকে তুমিও আমাকে চিনেছো, মানে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো যায় এরকম ভাবে। এবং আমি দেখেছি কনসেপ্ট নতুন হলে, পরিশ্রম করতে পারলে, এবং মোটামুটি যদি একটা পড়াশোনাটা ভীষণ জরুরি একটা জিনিসের পেছনে। আজকে প্রচুর রেস্তোরাঁ তৈরি হচ্ছে, মানে কি বলবো, তারা পড়াশোনাটা একটু কম করছে, মানে আমাকে একটা রেস্তোরাঁ খুলতে হবে, মানে সেই জন্য খুলে ফেলছি। আমার মনে হয় খুলুন, অবশ্যই খুলুন, মানে খোলাটা তো ভীষণ দরকার, নালে মানে গ্রোথ হবে কি করে। কিন্তু তার আগে ভীষণ একটা সময় নিয়ে পড়াশোনা করা এবং পরিশ্রম। মানে হয়তো উপর থেকে এখন দেখে মনে হচ্ছে সুন্দর শাড়ি পরে বসে এখন এখানে বসে কথা বলছি, ভেতরের লাইফটা কিন্তু এরকম নয়। মানে একটা কিচেনের ওই গরমে কাজ করা, মানে আমি কিচেনে থাকি কারণ আমার যারা সঙ্গে যারা কাজ করছে তারা যদি কিচেনে সময় দিতে পারে, আমাকে সময় দিতে হবে। আমি বাজারে যাই নিজে, আমার টিম আছে, কিন্তু প্রত্যেকটা কাজের সঙ্গে আমি ইনভলভ থাকার চেষ্টা করি, যে যে মানুষটা আমার সঙ্গে কাজ করছে তার কোথায় অসুবিধা হচ্ছে সেটা আমাকেই বুঝতে হবে, না হলে এতদিন ধরে 10 বছর ধরে একটা টিম রিটেন করা যায় না। একদম। এমন কোনো এক্সপিরিয়েন্স আছে যে এরকম কোনো বয়স্ক মানুষ পার্বণীতে খেতে এসে যে এমন কিছু রেসিপি যেগুলো হারিয়ে গেছে সেটাকে আবেগ প্রবণ হয়ে পড়েছেন? এরকম ঘটনা প্রচুর হয়েছে। একজন বেশ এজেড ভদ্রলোক এসেছিলেন, উনি আমাদের লাউ পাতা বাটা সেটা নিয়ে ওনার ওনার পিসির হাতের রান্নার কথা মনে পড়েছে, এরকম হয়েছে, তার চোখে জল এসে গেছে। বয়স্ক মানুষদের ভালোবাসা আমরা প্রচুর পাই। মানে ধরো প্রথমে ফ্যামিলি নিয়ে এসেছেন, মানে হয়তো কারোর ছেলে বা মেয়ে তার দাদু দিদাকে নিয়ে এসেছে বা বাবা মাকে নিয়ে এসেছে, তারা আবার এসে বলেছেন যে আমরা আবার তাদের বন্ধুদের নিয়ে আসবো, মানে এখানে যে এরকম খাবার পাওয়া যাচ্ছে এটা নিয়ে আমরা মানে ইয়ে করব, মানে এটা কাউকে অন্য কাউকে খাওয়াতে চাইছেন, এই ব্যাপার মানুষ আবেগপ্রবণ ভীষণ হয়ে যান। মানে আমি সামনে থেকে ফেস করেছি, এবং ওটাই আমাদের কাছে আশীর্বাদ, ওটাই আমাদের কাছে পথ চলার একদম সঙ্গী আর কি। স্বাধীনতা দিবস আসছে, তারপরে দুর্গাপুজো, পর্বত তো লেগেই রয়েছে, একদম। রাখি পূর্ণিমা রয়েছে। তো এই সব দিনগুলোতে কিরকম বিশেষ মেনু পার্বণী সার্ভ করে মানুষদের আমরা কাছে পৌঁছায়? প্রত্যেকটা ইভেন্ট ধরো যেগুলো আমাদের নর্মাল ইভেন্ট রয়েছে সেগুলো তো করি, প্লাস আমরা এর মাঝখানে যেমন ভর্তা পার্বণ গেল, আমাদের বিভিন্ন ভর্তা নিয়ে কাজকর্ম, তো প্রত্যেকটা পার্বণকে আমরা স্পেশাল করার চেষ্টা করছি, এবং তার পেছনে তার সঙ্গে যতটা পড়াশোনা করার করছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই যেহেতু অগাস্ট মাসটা হচ্ছে আমাদের প্রত্যেক ভারতীয়র কাছে স্বাধীনতার মাস, তো স্বাধীনতার মাসে এখনো অবধি যেটা নিয়ে কোনোদিনও কেউ কাজ করেনি সেটা হচ্ছে বিপ্লবীদের পছন্দের রান্না বান্না। আচ্ছা। সেটা নিয়ে গত 2 মাস ধরে পড়াশোনা করেছি, এবং সেখানে তোমার বাঘা যতীনের প্রিয় রেসিপি, চিত্তরঞ্জন দাসের প্রিয় রেসিপি, তারপর তোমার প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রিয় রেসিপি, তিতুমিরের প্রিয় রেসিপি, এই রান্নাগুলো নিয়ে আমরা কাজ করছি। আমি পুরো রেসিপি রিভিল করছি না, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো, রিভিল করলে এবছর আমি রিভিল করব, পরের বছর কোনো না কোনো রেস্টুরেন্ট এটা নিয়ে কাজ করবে, যেহেতু এটা আমার পড়াশোনাটাই আমার অ্যাসেট, এটা নিয়ে প্রচুর পড়াশোনা করা হয়েছে। তো যেমন আমি একটা দুটো বলতে পারি, যেমন তিতুমিরের আছে হচ্ছে বাঁশপোড়া চিকেন, বাঁশের কেল্লার মধ্যে সেই স্বাধীনতার সময়ের তার হিস্ট্রি আছে আর কি, তো এইরকম। তারপর যেমন মিষ্টিটা তোমার
শক্ত চিনির মোড়কে বিপ্লবীদের চিঠি আদান প্রদান হতো। তো আচ্ছা। ডেজার্টে আমরা সেই মিষ্টিটা রেখেছি। তারপর প্রীতিলতা ওয়াদ্দেদারের সময়কার একটা রান্না পেয়েছি, যে শুকনো লঙ্কা রসুন পুড়িয়ে মাছ, মানে সেই বিপ্লবীদের তখন তো মানে খাওয়া দাওয়াটা খুব মানে আড়ম্বরের বিষয় ছিল না, তখন জাস্ট একটা মানে দিন কাটাতে হওয়ার জন্য খাওয়া দাওয়া। তো নদী থেকে মাছ ধরে সেই গল্প আছে, আমি আস্তে আস্তে বিভিন্ন ভিডিওতে বলবো, কিন্তু আমি এইটা হলফ করে বলতে পারি এইটা নিয়ে এখন অবধি কোনো রেস্টুরেন্ট কাজ করেনি। তো পড়াশোনা চলছে, সেটা পড়াশোনা চলছে মানে পড়াশোনা হয়ে গেছে, জাস্ট মেনু লঞ্চের অপেক্ষায় আমরা। একদম একদম, আমরাও ওয়েট করে আছি। একদম। আর এই যে তোমার যেই মানে একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, সেইটা হিসেবে প্রত্যেকদিন যে তোমার যে মেনুটাকে মেনটেন করা, সেটার স্বাদের যে সামঞ্জস্য সেটাকে বজায় রাখা, এইটা কতটা চ্যালেঞ্জিং বলে মনে হয়? এটা তো চ্যালেঞ্জিং, কিন্তু বিষয়টা হচ্ছে মানুষজন করতে করতে এটা একটা অভ্যেস, মানে রং দেখে বলে দেওয়া যায় যে খাবারটায় ঝাল আজকে একটু বেশি হয়েছে কিনা, এবং সেটা সঙ্গে সঙ্গে মেনটেন করা, সেটা সঙ্গে সঙ্গে ঠিক করা। একটা চোখ হয়ে রান্নাটা বেরোয় না, মানে ধরো রান্না হচ্ছে, তারপর শেফ আছে, যে আমাদের প্লেটিং করে সাগর সে আছে, প্রত্যেকটা মানুষের চোখ হয়ে, এবং আমি নিজে থাকি। ধরো আমি কোনো সময় যদি নাও থাকি, আমার টিম এতটাই শক্তপোক্ত হয়ে তৈরি যে তারা বিষয়টা ভীষণ নজর দিয়ে চেষ্টা করে করার। আচ্ছা, ফিউচারে কি প্ল্যান আছে? ফিউচারে তো মানে পুরো ফিউচার তো দেখিনি কি হতে পারে, কিন্তু জাস্ট আগামী কয়েকদিনের মধ্যে হাজিরে দাওয়াত শুরু করছি। আর আমার ব্যবসা যখন শুরু, সেই সময় যে জিনিস নিয়ে আমরা ফেমাস ছিলাম, পর্দা বিরিয়ানি এবং ডাব্বা বিরিয়ানি, হাজিরের প্রাইভেট ডাইনিং গুলোতে এখনো পাওয়া যায়, এবং সেইটাই আমাদের কাছে সব থেকে বড় ইনভেনশন এখনো পর্যন্ত। এটা আমাদের, এই যে তুমি কিছুক্ষণ আগে ফিউশন ফুডের কথা বলছিলে, এটা আমাদের পুরো ফিউশনেই কাজ হয় আর কি। হাজিরে দাওয়াতে আমরা নিয়ে আসছি, পার্বণের ঠিক উপরের ফ্লোরেই হাজিরে দাওয়াত, এবং সেখানে এক ঝাঁক নতুন মেনু নিয়ে আসছি। ডাব্বা বিরিয়ানি সম্পর্কে তোমাকে একটু বলি, সেটা হচ্ছে যে একটা বাসন বানানো হয় চিকেন পেস্ট দিয়ে, সেটার মধ্যে বিরিয়ানি দম দেওয়া হয়, বাইরেরটা কাবাব হয়ে যায়, ভেতরেরটা বিরিয়ানি হয়ে যায়। এই হচ্ছে ডাব্বা বিরিয়ানির কনসেপ্ট। মানে আমরা যখন ডাব্বা বিরিয়ানি দিই, কোনো প্লাস্টিক কন্টেনারে দিচ্ছি না, এটা যাচ্ছে একটা চিকেনের তৈরি কন্টেনারে। আর সামনে বসে খেলে তো ভালোই, মানে বিষয়টা একদমই আনকমন, ইউনিক। হ্যাঁ, তুমি অবশ্যই আমার রেস্টুরেন্টে এসো একদম, এটা ট্রাই করার জন্য। একদম যাবো, একদম যাবো। এটা কবে লঞ্চ হচ্ছে? এটা হাজিরে দাওয়াত আমরা 1 মাসের মধ্যে খুলে ফেলছি, মানে আমাদের এখন শেষ মুহূর্তের কাজ চলছে, জাস্ট কিছু কাজ বাকি, মানে দিনক্ষণ ঠিক দেখে খোলা হবে না, কাজ শেষ হবে রাতারাতি খুলে দেওয়া হবে, কারণ মানুষ অপেক্ষা করছে। একদম, প্রত্যেকজন এসে জিজ্ঞেস করছেন যে কবে খুলছেন পরের ফ্লোরটা। মানে এটা শোনার পর আমি বেশি করে, বিকজ আমি বিরিয়ানি লাভার, এটা এত ইউনিক একটা রেসিপি, এটা ভীষণ ইউনিক। একদমই এটা আমি আগে কখনো না, এটা নেই, এটা বলতে পারো এটা সারা পৃথিবীতে নেই, মানে আমি এটা জোর দিয়ে গর্ব করে বলতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমার এই রেস্টুরেন্টে তুমি দুটো লোকেশনই বলে দাও, যেটা তোমার পার্বণী আর এই হাজারি দাওয়াত। হ্যাঁ, দুটোই রানীকুঠির মোড়েই। আর আমার হাজির কলকাতা যে আছে, সেটা হচ্ছে একটা নাগের বাজার সাতগাছির কাছে, একটা কেষ্টপুরে। আর পার্বণী আর হাজিরে দাওয়াত দুটোই হচ্ছে রানীকুঠির মোড়ে। মানে যেটা ফ্যামিলি রেস্টুরেন্ট, মানে দুটো কনসেপ্ট আলাদা এরকম ভাবে, একটা প্রাইভেট ডাইনিং, একটা পাবলিক ডাইনিং। প্রাইভেট ডাইনিং হচ্ছে তুমি তোমার পরিবারকে নিয়ে যাচ্ছ, তোমার মতো করে জায়গাটা সাজিয়ে দেওয়া হচ্ছে, তোমার পছন্দের খাবার সেখানে সার্ভ করা হচ্ছে, সেখানে অন্য কেউ থাকছে না। আর পাবলিক ডাইনিং হচ্ছে তোমার আশপাশে অনেক টেবিল, সেখানে তারা তাদের মতো করে সেলিব্রেট করছে। সেই রেস্তোরাঁ আমার হচ্ছে রানীকুঠির মোড়ে, এক্স্যাক্টলি রানীকুঠির মোড়ে, এবং ফার্স্ট ফ্লোরটা হচ্ছে পার্বণী, সেকেন্ড ফ্লোরটা হাজিরে দাওয়াত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে তুমি যখন আইটি প্রোফাইল ছেড়ে যখন এই রেস্টুরেন্টের ব্যবসাতে ইনভলভ হলে, তখন ফ্যামিলি থেকে কতটা সাপোর্ট পেয়েছিলে? মানে ফ্যামিলি প্রথমে খুব ঝগড়াঝাটি, প্রথমে তো খুব হয়েছে, মানে আমার সব থেকে বেশি রিয়াক্ট হচ্ছে জেঠু জেঠিমা, মানে জেঠু এখন নেই আর, যে মানে আমার অনেক ছোটবেলায় বাবা মারা গেছে, তো জেঠু বড় মামা এরাই হচ্ছেন আমাদের গার্জিয়ান। তো প্রথমে যখন বললাম যে চাকরিটা ছাড়ছি, বাড়িতে বাজ পড়ার মতো, মানে এই চাকরি কেউ ছাড়ে, লোকে পায় না। আর আমি যে মাল্টিনেশনালে কাজ করতাম, সেখানে চাকরি যায় না খুব সহজে, তো সেই চাকরি আমি ছাড়ছি, ইনফ্যাক্ট অফিস থেকেও আমাকে ছাড়তে চায়নি। এবং যাই হোক, তখন মাথায় এই ভূতটা চেপেছিল, এবং আমি ব্লেসড এই ভূতটা চেপেছিল বলে আজকে হয়তো পরপর এতটা রাস্তা চলা সম্ভব হয়েছে। তবে জার্নিটা খুব সহজ নয়, মানে সাপোর্ট তো অবশ্যই, মানে মায়ের সাপোর্ট এখন ভীষণভাবে পাই, এবং আরো অনেকেরই সাপোর্ট পাই, কিন্তু সেই দিনটা যেদিন চাকরি চেয়েছিলাম, সেই সবাই আমার উপর খুব সবাই রাগ করেছিল। এখন তারা বুঝেছে যে কেন চাকরিটা ছেড়েছিলাম, এখন ঠিক আছে সবকিছু।
কোনো খারাপ অভিজ্ঞতা তো বললে, যে সোশ্যাল মিডিয়া থেকে যে আমরা অনেক সময় ট্রোলিং এর মুখোমুখি হই, বা অনেক কাস্টমার এসে রিভিউ বাজে দিয়ে দিল, সেইটা কতটা কি মাথায় রেখে চলতে হয়? দেখো, অনেক রকমের ইনসিডেন্ট হয়। এবার কিছু ইনসিডেন্ট হয় মানুষ ভুল বোঝেন, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করি তাদেরকে বোঝাবার। যেমন একটা মাঝখানে তোমার এরকম হচ্ছিল যে আমার টেবিলে খাবার আসতে দেরি কেন হলো। এবার বিষয়টা হচ্ছে আমাদের একটা পার্বণী থালি আছে, 18টা আইটেম, মানুষকে গুছিয়ে তো দিতে হবে। কিন্তু আমরা আমাদের তরফ থেকে আমরা যতটা, আমরা আরো রিসোর্সেস বাড়িয়েছি। এখন থালি গোছানোরই একটা আলাদা টিম আছে, তারা শুধু থালি দিচ্ছে, আলাকাট আর আলাদা লোক করছে। আমাদেরও সেখান থেকে শিক্ষণীয় ব্যাপার আছে, মানুষ কি চাইছেন সেটা বুঝে সেটায় যেতে হবে। সবসময় যে নেগেটিভ কমেন্ট মানে আমাকে নেগেটিভলি ধরতে হবে, আমাকে সেখান থেকে পজিটিভ ওয়েতে কিভাবে কি বের করা যায় বের করতে হবে। তবে কিছু জিনিস তো আছে যেটা ইচ্ছাকৃত করা হয়, সেটা আমরাও বুঝি। কে আমার রেস্টুরেন্টে না এসে রিভিউ লিখে দিচ্ছে সেটাও বোঝা যায়, কারণ প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে তো আমরা কথা বলি। এবং একটা ইনসিডেন্ট হয়েছে, একটা নেগেটিভ কমেন্ট আমার এসেছে, মানে আমার কাছে সেটা জানা উচিত যে কেন এসেছে বিষয়টা। আমার সেটা রুট কজ অ্যানালিসিস আমায় করতে হবে। আমরা আইটিতে এইসব শিখেছি, রুট কজ অ্যানালিসিস, 5 ওয়াই বলে একটা গল্প হয়। মানে বিষয়টা হচ্ছে আমাকে জানতে হবে যে এটা কেন হয়েছে এবং সেটাকে রেকটিফাই করতে হবে। এইটা আমাকে আমার আইটি শিখিয়েছে। তো সে এবার একটা বিষয় ধরো হচ্ছে, একটা কেউ কিছু লিখে দিল, আমি সেই ব্যাপারটা নিয়ে জানি না বা আমার কোনো স্টাফ জানে না, তার মানে সেই ব্যাপারটা ঘটেনি, সেটা এমনি লেখা হচ্ছে। সেগুলো আমরা বুঝতে পারি যে কোনটা কি হচ্ছে না হচ্ছে। একদমই তাই। ভীষণ ভালো লাগলো আজকের এই মানে পডকাস্টটা করে। আরেকটা জিনিস জানতে চাইবো, যে যারা আপকামিং জেনারেশন, যারা এই প্রফেশনে আসতে চাইছে, তাদেরকে কি কি জিনিস মাথায় রেখে এই প্রফেশনে নামা উচিত? কারণ এখন অনেক রেস্টুরেন্টই অনেক জায়গায় হঠাৎ করে খোলে, হঠাৎ করে বন্ধ করে দেয় মাথায় ভূত চাপলে। তো তাদের ক্ষেত্রে যারা সিরিয়াস ভাবে প্রফেশনে আসতে চাইছে, তারা কি কি জিনিস মাথায় রেখে ব্যবসাটাকে খুব ভালো করে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, আমার যদি প্যাশন থাকে তাহলেই আমি করতে পারবো। আমাকে জায়গাটাকে ভালোবাসতে হবে। আমার প্যাশন না থাকলে আমার পক্ষে করা সম্ভব না। মানে আজকে আমার সত্যি কথা বলতে আইটির প্রফেশনটা আমার কাছে কিন্তু প্যাশন ছিল না। আমি রাত্রিবেলা দেখতাম যে এই কতক্ষণে অফিসটা শেষ হবে। আমি সত্যি কথা বলছি, একদম অন ক্যামেরা বলতে পারি, আমার এগুলো বলতে কিছু আটকায় না। কিন্তু আজকে যখন আমি পার্বণী করছি বা হাজির করছি বা হাজিরে দাওয়াত করছি, এটা যেহেতু আমি আমার প্যাশন ফলো করছি, আমি রাত দিন এক করে খাটতে পারি। মানে আমার যদি পরপর 3-4 রাত না ঘুমিয়ে আমি রেস্টুরেন্টে থেকেও যাই, তাতেও আমার কোনো অসুবিধা হয় না। মানে এরকমও হয়েছে যখন ইন্টেরিয়ারের কাজ চলছে, ওই ধুলো ময়লা, সেখানে কোনো কারেন্ট থাকে না, বুঝতেই পারছো, যখন ইন্টেরিয়ার চলে শুরুর দিকে, যখন একটা ফ্লোরে ধুলো ময়লা, মানে সেখানে তোমার একটা লাইটের কানেকশন কোনো মতে হয়তো চলছে, তার মধ্যে বসেও ওইভাবে ধুলো মেখে ওখানে বসে খেয়ে, যেটা আর্টিস্টরা করে আর কি, আমি কিন্তু সেটা করতে পারি। মানে নিজেকে ওই জায়গাতে নিয়ে গিয়ে তোমাকে গ্রাউন্ড লেভেলে গিয়ে যদি কেউ খাটতে পারে, তাহলে সে দাঁড় করিয়েই ফেলবে। আর বিষয়টা হচ্ছে পড়াশোনাটা খুব দরকার। মানে যে বিষয়টা নিয়ে আমি করতে এসেছি, সেই প্যাশনটা ফলো করতে গেলে সেটা নিয়ে জানতে হবে, পড়তে হবে। আমি প্রচুর বড় বড় রেস্টুরেন্ট ওনার যারা, তাদের জীবনী পড়ি, আমি ইন্সপায়ার্ড হই। আজকে আমি মানে বলতে পারি, যিনি 6 বালিগঞ্জ প্লেসের ওনার আছেন, চাউম্যানের ওনার আছেন, এই ঘটনাগুলো তাদের অভিজ্ঞতায় পড়ি, তাদের বিভিন্ন ভিডিও দেখি, তারা কি চ্যালেঞ্জেস ফেস করছে সেগুলো আমি দেখি। মানে এই বিষয়গুলো আমাকে মানে বাড়তে অনেক সাহায্য করে। আচ্ছা, পার্বণীতে আমিষ প্রিপারেশন, মানে আমিষ রেসিপির সাথে সাথে নিরামিষেরও একটা ব্যাপার থাকে। ইনফ্যাক্ট নিরামিষের ক্ষেত্রে আমি দেখেছি অনেকে পেঁয়াজ রসুনের ছোঁয়া বা কিছু খেতে চান না। সেই ক্ষেত্রে তোমরা কি রকম ভাবে এটাকে মানে তৈরি করছো? দেখো, আমি যখন ছোট ছিলাম আমি এইসব নিয়ে মার সঙ্গে খুব তর্ক করতাম, ঠিক আছে, যে পেঁয়াজ রসুনটা কি করে নিরামিষ হলো, মানে আমিষ হলো, তারপর মুসুর ডাল কেন মানে আমিষ, এসব নিয়ে তর্ক অনেক রকমের হতো। তো তখন আমি এইসব মানে খুব ডেড এগেনস্ট এসবের। এখন যেটা বুঝেছি, যে এই যে বইগুলো পড়ছি, এতে যে বাঙালি নিরামিষ খাবার রয়েছে, তাতে পেঁয়াজ রসুনের প্রভাব নেই। সেজন্যই হয়তো মা ঠাকুমারা এই কথাগুলো বলে এসছেন। তো যেহেতু আমরা একদম বই থেকে ফলো করে রেসিপি বানাচ্ছি, আমাদের নিরামিষ রান্নায় যেগুলো বইতে মেনশন যাতে পেঁয়াজ রসুন নেই, তাতে আমরা পেঁয়াজ রসুন দিই না। এবং সেই জিনিসটাকে করার জন্য, আমার বাড়ি হচ্ছে নাগের বাজার, সেই নাগের বাজারে আমার মায়ের একটা হেসেল আছে, সেইখানে নিরামিষ রান্না হয়। যেখানে একটা টিম আছে, তারা নিরামিষ রান্না করে, এবং প্রত্যেক দিন নাগের বাজার থেকে সেই রান্না যাচ্ছে রানীকুঠিতে। আমরা চেষ্টা করছি যে নিরামিষ রান্না আলাদা করে করা, মানে আলাদা করেই করার। এবার তাতে কি হচ্ছে, ধরো আমাদের কিছু পুজোর অর্ডার
বা অনেক নিরামিষ দিনের অর্ডার, এগুলো তো আমরা পাই। তো সেই খাবারগুলো কিন্তু নাগেরবাজার থেকেই তৈরি হয়, মানে এটা আমার মা পুরো স্ট্রিক্টলি, এবং আমার এই ব্যবসাটার পেছনে মায়ের কিন্তু, মানে মা আমার মেরুদণ্ড আর কি বলতে পারো, মানে মা আছে বলে পুরো বিষয়টা খুব স্টেবল ভাবে হ্যান্ডেলড হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে মানে মা পুরো নিজে উদ্যোগ নিয়ে, মানে আমি থাকলাম কি থাকলাম না তার মাঝখানে সেটার কোনো ব্যাপার নেই, ওই কিচেন থেকে বলে দেওয়া হচ্ছে এই খাবারগুলো শেষ, কালকে লাগবে, সেই রান্না তৈরি হয়ে নাগেরবাজার থেকে প্রত্যেকদিন রানীকুঠিতে আসছে। ভীষণ ভালো লাগলো আজকে তোমার সাথে আড্ডা দিয়ে। আর থ্যাংক ইউ সো মাচ চিনির সাথে চায়ের আড্ডাতে আসার জন্য। এটা আমাদের তরফ থেকে একটা Thank you ছোট্ট so much. গিফট তোমাকে। থ্যাংক ইউ। আর আশা করছি আবারও নতুন কিছু গল্প নিয়ে আড্ডা নিয়ে তোমার সাথে আবারও আমাদের আড্ডা হবে, দেখা হবে। আর আজকের এপিসোডটা আমাদের দর্শকদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। আর তোমার কিরকম লাগলো আমাদের এখানে এসে? ভীষণ ভালো লেগেছে। প্রথম কথা হচ্ছে যে এইটা আমার প্রথম পডকাস্ট, আর কিছু মানে মেসেজ পেয়েছি, কিন্তু তোমার সঙ্গে আমার যে কথা হয়েছে বাকিদের সঙ্গে কথাটা ঠিক অতটা আন্তরিকভাবে হয়নি। হয়তো ভবিষ্যতে যাবো বা কিছু, কিন্তু এটাকেই প্রথম সিলেকশন করেছি আসার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কিন্তু ক্যামেরা শাই, ঠিক আছে, কিন্তু তোমাদের সবাই এখানে মানে এত ভালোভাবে কোঅপারেট করেছো তুমি এবং তোমার পুরো টিম, সেটার জন্য ক্যামেরা শাইনেসটা ফিল হয়নি। ভীষণ সুন্দর you. একটা অ্যাম্বিয়েন্স, Thank যেটাতে you. অসুবিধা হওয়ার কথাই না, খুব ভালো লেগেছে। দারুণ একটা আড্ডা আমরা দিলাম স্বাগতাদির সাথে, ভীষণ ভালো লাগলো। আজকে অনেক কিছু জানলাম। এই যে নিরামিষ আমিষের ব্যাপারটা, এটা যে আমরা বলি যে ছোঁয়াছানি খাবো না, তোমার রেস্টুরেন্টের ব্যাপারটা তো একদম ছোঁয়া, মানে একেবারেই কোনো ধারে সাউথ কাছে কলকাতা নেই। নর্থ হ্যাঁ, কলকাতা করে দিয়েছি, অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে হয়ে একদমই গেছে। তাই। তো যারা নিরামিষ খান তারা একদম নির্দ্বিধায় নির্ভয়ে গিয়ে খেতে পারবেন পার্বণীতে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে পার্বণীতে যান, গিয়ে খাওয়ার উপভোগ করুন। অনেক ইউনিক ইউনিক রেসিপির নাম আমি শুনলাম, আমার তো ভীষণ ইচ্ছা আমি যাব। কবে যাওয়া যায় দেখা যাক, কিন্তু ডেফিনেটলি যাব পার্বণীতে, অবশ্যই। একদম। আর আপনারা যারা এতক্ষণ আমার এপিসোডটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে এপিসোডটা দেখার জন্য। আর যারা আমাদের সাথে থাকবেন, থাকতে চাইছেন, থাকতে হবেই, তারা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের আপকামিং নোটিফিকেশনস গুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে এপিসোডটা দেখার জন্য। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজ চিনির সাথে চায়ের আড্ডা, সেটা লাইক করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন। পার্বণী আমার খুব স্বপ্ন পূরণের প্রজেক্ট, খুব জেদের একটা জায়গা। তো সবাইকে বলবো পার্বণীতে একবার অন্তত আসুন, একবার আসলে আপনাদের বারবার আসতে ইচ্ছে করবে। আর পার্বণীতে এসে বসে খাওয়া তো আছে, বাড়িতে বসেও পার্বণীর খাবার পেতে পারেন সাউথ কলকাতা নর্থ কলকাতা দু জায়গাতেই, কারণ আমাদের ভেজ কিচেনটা যেহেতু নাগেরবাজার থেকে যায়, আর নন ভেজ তো ওখানে আছেই, মানে যেটা রানীকুঠির মোড়ে। তো পুরো কলকাতা জুড়ে ডেলিভারি করা হয়, আমরা ডেলিভারি করি নিজেরা, ইনড্রাইভের মাধ্যমে যাচ্ছে খাবারটা। আমাদের ফোন নাম্বার আছে 9051584813, এখানে ফোন করে ডাইরেক্টলি অর্ডার করা যায়। আর এখানে ভীষণই ইউনিক খাবার, আর প্রত্যেক সপ্তাহে বলতে পারেন মেনু চেঞ্জ হয়, কারণ আমি নিজে বোর হয়ে যাই, তো সেজন্য চেঞ্জ করা হয়। এবং অনেক ইতিহাস কিন্তু মানুষ এখনো জানে না, অনেক রেসিপি নিয়ে নাড়াচাড়া করা হয়নি, সেগুলো সব বাংলার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমি নিয়েছি। আপনারা আসুন, আমার মনে হয় ভালো লাগবে। সেই রেসিপিগুলো সবার জানার দরকার, আমাদের পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া দরকার। আর স্বাবলম্বী হওয়ার যে গল্পটা, পার্বণী যত বড় হবে তত আরো মানুষের স্বনির্ভরতার সুযোগ নিশ্চয়ই করে